বর্ধমান। মানচিত্রের দিকে চেয়ে দেখলে বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের মধ্যমণি বলে মনে হয়। উত্তর থেকে পশ্চিমে মানভূম ও বাঁকুড়া জেলা, আরও দক্ষিণে মেদিনীপুর ও হুগলি, উত্তর থেকে পূবে সাঁওতাল পরগনা, বীরভূম ও আরও দক্ষিণে মুর্শিদাবাদ ও নদিয়া সংলগ্ন। দক্ষিণ জুড়ে অনেকটা হুগলি এবং ভাগীরথীর পূর্ব তীরে কিছুটা নদিয়া, মধ্যে অনেকটা হাতুড়ির মতন বর্ধমান জেলা বিরাজ করছে। হাতুড়ির হাতলটা হলো আসানসোল মহকুমা, বাঁকুড়া ও বীরভূমের মধ্যে প্রসারিত বাহুর মতন। মনে হয় সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর অঞ্চল থেকে প্রাগৈতিহাসিক সংস্কৃতি ধারা বিচিত্র সব ঐতিহাসিক ধারার সঙ্গে মিলিত হয়ে অজয়, দামোদর ও বরাকর নদ নদীর প্রবাহপথে বর্ধমানে এসে মিশেছে। সম্প্রতি বর্ধমান জেলার দুর্গাপুর অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগের নানা রকমের পাথরের অস্ত্রশস্ত্র পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। পাথুরে হাতিয়ারগুলি প্রস্তর যুগের সভ্যতার নিদর্শন বলে বিশেষজ্ঞরা অনুমান করেছেন। সংবাদে বলা হয়েছে যে এর আগে গাঙ্গেয় উপত্যকায় প্রাগৈতিহাসিক প্রস্তর যুগের সভ্যতার কোনো উল্লেখযোগ্য নিদর্শন বিশেষ পাওয়া যায়নি। কথাটা সম্পূর্ণ সত্য নয়। দামোদরের বাঁধ নির্মাণের অনেক আগে সিংভূম, মানভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ড প্রভৃতি অঞ্চল থেকে একাধিক পাথুরে হাতিয়ার পাওয়া গেছে এবং বিশেষজ্ঞরা সেগুলি প্রস্তর যুগের সভ্যতার নিদর্শন বলে মনে করেছেন। পরলোকগত প্রত্নতত্ত্ববিদ ননীগোপাল মজুমদার তাঁর মৃত্যুর কিছুদিন পূর্বে এই অঞ্চলে খনন কার্য চালিয়েছিলেন এবং নানা রকমের পাথুরে হাতিয়ারের সন্ধান পেয়েছিলেন। পুরানো সংবাদটা নতুন করে প্রচার করা হয়েছে। আসল ব্যাপার হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে কোনো দিন বাংলাদেশের ঐতিহাসিক অঞ্চলগুলিতে খনন ও অনুসন্ধানের কাজ সযত্নে পরিচালনা করা হয়নি এবং একাধিক বিশেষজ্ঞের অনুমান কতখানি প্রমাণসহ তা তাঁরা যাচাই করে দেখেননি। প্রত্নতত্ত্ব বিভাগের বিস্ময়কর উদাসীনতার জন্য বাংলাদেশের সুদীর্ঘ ইতিহাসের অনেক পর্ব আজও প্রায় তমসাচ্ছন্ন হয়ে রয়েছে। তমলুক, কর্ণসুবর্ণ প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অঞ্চলগুলিও যখন আজও উপেক্ষিত রয়েছে, তখন মাটির গভীর অন্ধকারে প্রাগৈতিহাসিক প্রস্তর সভ্যতার স্তরান্বেষণের আশা দুরাশা মাত্র। যাই হোক, নানাবিধ নিদর্শন আজ পর্যন্ত যা সংগৃহীত হয়েছে পশ্চিমবঙ্গে, তা থেকে এইটুকু বোঝা যায় যে পশ্চিমবঙ্গের সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস প্রাগৈতিহাসিক প্রস্তর যুগ পর্যন্ত বিস্তৃত এবং প্রস্তর, তাম্র, ব্রোঞ্জ, লৌহ প্রভৃতি যুগ অতিক্রম করে সে সভ্যতা ঐতিহাসিক ধারার সঙ্গে মিলিত হয়েছে। প্রাচীন ইতিহাস আলোচনাকালে বর্ধমান জেলার বর্তমান মানচিত্রের কথা ভুলে গিয়ে উত্তরাঞ্চলে ছোটনাগপুর ও সাঁওতাল পরগনার সংলগ্ন এক বিস্তৃত পার্বত্য ও অরণ্যভূমির কথা মনে করতে হবে। জেলার মানচিত্র ব্রিটিশ শাসকদের সুবিধার জন্য তৈরি হয়েছে অনেক অদল বদলের পর। ইতিহাস তার অনেককাল আগেকার। বাঁকুড়া থেকে বীরভূমের পূর্ব সীমান্ত পর্যন্ত পশ্চিম বাংলার যে উত্তরাঞ্চল, তারই অন্তর্ভুক্ত হল বর্তমান বর্ধমানের বরাকর, আসানসোল, দুর্গাপুর, পানাগড়, কাঁকসা, মানকর, অমরারগড়, ভালকি, বুদবুদ, গৌরাঙ্গপুর, রাজগড়, গুসকরা, মঙ্গলকোট পর্যন্ত। এই অঞ্চলের পাথুরে মাটি ও অরণ্যভূমির সঙ্গে বর্ধমানবাসী অন্তত নিশ্চয় পরিচিত। এই অঞ্চলেই বন্য শিকারীরা বাস করত এক সময়। দুর্গাপুরে পাথুরে মাটির কয়েক ফুট নিচে থেকে তাদেরই ব্যবহারের অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। আরও খুঁড়লে ভবিষ্যতে আরও পাওয়া যাবে। বাঘ ভাল্লুকের উপদ্রব যে একসময় কীরকম ছিল, এসব অঞ্চলে আজও পদে পদে তার আভাস পাওয়া যায়। দুর্গাপুরের শালবনের আঁকাবাঁকা পথে ঢুকলে আজও শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। দল বেঁধে ছাড়া যাওয়া যায় না। গৌরাঙ্গপুর, রাজগড়, শ্যামারূপার গড় অঞ্চলে ভ্রমণের সময় গ্রামবাসীরা
হাতে দা ও কুঠার নিয়ে সামনে চলার পথ তৈরি করে গেছেন। আমি তাদের পশ্চাৎ অনুসরণ করেছি। প্রাগৈতিহাসিক যুগে বন্য শিকারীরাই যে এখানে বাস করত, পশু শিকার করে অরণ্যের ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত, তা কল্পনা করতে আজও এতটুকু কষ্ট হয় না। দুর্গাপুরের অস্ত্রশস্ত্র আবিষ্কারে স্তম্ভিত হবার কিছু নেই। এই অঞ্চল পলিমাটির তৈরি নয়, পাথুরে মাটির তৈরি, এবং ভূতাত্ত্বিক যুগ পর্যন্ত তার অতীত ইতিহাস। এই বন্য শিকারীরাই পশুপালন করতে শিখেছে এবং চাষবাস করেছে। হয়তো একদল পশুপালন করেছে এবং আর একদল কৃষিকাজে মন দিয়েছে। বর্ধমান জেলার বর্তমান গোপদের আদিপুরুষ তারাই, যারা সেই প্রাগৈতিহাসিক যুগে প্রথম পশুপালন করে স্থায়ী ও উন্নত সভ্যতার স্তরে উন্নীত হয়েছিল। কৃষির পত্তন করেছিল যারা, তারাই বর্তমান সদ্গোপদের আদিপুরুষ। আর বর্ধমান জেলার এই অঞ্চলের নাম আজও তো পরগনা গোপভূম। পশুপালন ও কৃষিকাজ দুইই খাদ্য উৎপাদন। সুতরাং প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে খাদ্য সংগ্রহ করার যাযাবর স্তর থেকে প্রকৃতিকে জয় করে খাদ্য উৎপাদন করার স্থায়ী সভ্য স্তরে উন্নীত হওয়ার পথে আদিম পশুপালক ও কৃষক উভয়েরই দান সমান, মর্যাদাও সমান। যারা আর্য শ্রেষ্ঠতার মিথ্যা ধারণার বশবর্তী হয়ে নিজেদের আর্যোৎপত্তি প্রমাণ করতে চান, তাদের মনে রাখা উচিত যে আর্যরা প্রধানত পশুপালক ছিলেন এবং কোনো উন্নততর সভ্যতা বহন করে আনেননি। পশুপালনের চেয়ে কৃষিই উন্নততর স্তর, এ ধারণা ভুল। নৃবিজ্ঞানীরা এমত সমর্থন করেন না। দীর্ঘকাল ধরে বন্য হিংস্র পশুর আচরণ ও স্বভাব লক্ষ্য করে তাকে বন্দি করার, পোষ মানানোর ও পালন করার কৌশল আয়ত্ত করা এবং তার বংশবৃদ্ধি করে তার মাংস, দুধ ইত্যাদি খাদ্যের সংস্থান করা চাষ করে ফসল ফলানোর চেয়ে কম যুগান্তকারী নয়। পশুপালনের তুলনায় কৃষিকে উন্নততর স্তর মনে করা মারাত্মক ভুল। কৃষি যেমন পশুপালনও তেমনি স্থায়ী গ্রামীণ সভ্যতার বিকাশে সাহায্য করেছে। পার্বত্য অঞ্চলের কৃষককে যেমন ক্ষেত পুড়িয়ে নতুন ক্ষেতের সন্ধানে স্থানান্তরে যেতে হয়েছে, পশুপালককেও তেমনি চারণ ও পালনের জন্য মধ্যে মধ্যে বাসস্থান ছাড়তে হয়েছে। যাই হোক, গোপ ও সদ্গোপরাই পশ্চিমবাংলার পশুপালন ও কৃষি সভ্যতার অন্যতম ধারক ও বাহক বলে মনে হয়। কে বড় কে ছোট তাই নিয়ে তর্ক করা কুশিক্ষা ও কুসংস্কারের পরিচয় দেওয়া ছাড়া কিছু নয়। জাতিবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীর কাছে কোনো জাতির ছোট বড়ত্বের বা বিশুদ্ধতার অস্তিত্ব নেই। বর্ধমানের গোপভূম অঞ্চলে প্রাচীনকাল থেকে সদ্গোপ ও গোপদের পূর্বপুরুষদের প্রতিপত্তি ছিল যে, তাতে কোনো সন্দেহ নেই। বন্য যাযাবরের স্তর থেকে তাঁরা এই অঞ্চলের সভ্যতাকে পশুপালন ও কৃষির স্তরে উন্নীত করেছিলেন। দলপতি, গোষ্ঠীপতি ও কৌমপতি থেকে তাঁদের মধ্যে অনেকে পরে রাজাও হয়েছিলেন। গোপভূমের সদ্গোপ রাজবংশের ইতিহাস বর্ধমান তথা রাঢ়ের এক গৌরবময় যুগের ইতিহাস। আজও সেই অতীতের স্মৃতিচিহ্ন ভালকি, অমরার গড়, কাঁকসা, রাজগড়, গৌরাঙ্গপুর প্রভৃতি অঞ্চলে রয়েছে। বাংলার সংস্কৃতির ইতিহাসে সদ্গোপদের যে বিরাট দান আছে, আজও তার গুরুত্ব নির্ণয় করা হয়নি। গোপভূম অঞ্চলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে আমার মনে হয়েছে বাংলার শৈব সাধনার অন্যতম ধারক ও বাহক তাঁরাই। শিবের উৎপত্তি সম্বন্ধে একই কিংবদন্তির বিচিত্র বিস্তার দেখেছি এই অঞ্চলে ও তার আশেপাশে। সর্বত্রই গোপদের সঙ্গে শিবের উৎপত্তি জড়িত। গরু দুধ দিয়ে আসত জঙ্গলে, তারপর সেই জঙ্গল থেকে শিবের আবির্ভাব হলো। গরুর মালিকই আবিষ্কার করলেন। এই কিংবদন্তির গভীর তাৎপর্য আছে মনে হয়। শৈব সাধনার প্রতিপত্তি গোপভূমে খুব বেশি। শিবের সঙ্গে শক্তিও আছেন, ধর্ম ঠাকুরেরও অভাব নেই।
মোট কথা রাঢ়ের সংস্কৃতির যে বিশেষত্ব তাতে পশ্চিম বাংলার সদ্গোপদের দান আছে যথেষ্ট। বর্ধমানের উগ্র ক্ষত্রিয়দেরও সুপ্রাচীন ঐতিহ্য আছে। অনেকে মনে করেন উগ্র ক্ষত্রিয়রা বাংলার বাইরে থেকে অভিযাত্রী রাজাদের সঙ্গে যোদ্ধা হয়ে এদেশে এসেছিলেন। এই ধরনের যুক্তি অনেকটা অর্থহীন, কারণ বাইরে থেকে সকলেই প্রায় ভিতরে এসেছেন, সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে ঐতিহাসিক যুগ পর্যন্ত। নেগ্রিটোরা থেকে আরম্ভ করে আদি অস্ট্রাল জাতির পূর্বপুরুষরা, দ্রাবিড়, আর্য, শক, হুন, পাঠান, মোগল সকলেই। কথাটা তা নয়। উগ্র ক্ষত্রিয়রা সম্পূর্ণ বাঙালি এবং বাংলাদেশেই তাদের বিকাশ হয়েছে। তাঁরা প্রধানত কৃষিজীবীই ছিলেন এবং প্রাচীনকালে শৌর্যবীর্যে তাঁদের সমকক্ষ জাতি খুব বেশি ছিল না। আজও তার প্রভাব তাঁদের মধ্যে রয়েছে। গোষ্ঠীপতি ও দলপতি থেকে তাঁরাও বিভিন্ন অঞ্চলের রাজা হয়েছিলেন পশ্চিমবঙ্গে। হিন্দু যুগে আঞ্চলিক সামন্ত রাজা ছাড়াও অগ্রহারিক ও জমিদার ছিলেন। পরবর্তীকালের জায়গিরদারদের মতন বৈদেশিক অভিযান ও যুদ্ধবিগ্রহের সময় তাঁরা নিজের দেশের স্বাধীনতা রক্ষার জন্য নির্ভয়ে সংগ্রাম করেছেন। তখনকার দিনে স্থানীয় সামন্তরাই ছিলেন স্বাধীন রাজার মতন। দেশ রক্ষার ভার ছিল তাঁদের উপর। বাংলাদেশে অভিযান হয়েছে অসংখ্য এবং পশ্চিম বাংলার উপর দিয়েই তার বেশিরভাগ চট গেছে। সদ্গোপ, মাহিষ্য, ব্যগ্র ক্ষত্রিয়দের মধ্যে হিন্দু যুগে প্রায় স্বাধীন সামন্ত রাজা অনেকে ছিলেন পশ্চিমবঙ্গে, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম প্রভৃতি অঞ্চলে। বর্ধমানের উগ্র ক্ষত্রিয়রাও তাঁদের মধ্যে অন্যতম। আজও দেখা যায় এরা অনেকেই শক্তির উপাসক, শাকম্ভরী, চণ্ডী, চামুণ্ডা, মহিষমর্দিনী প্রভৃতির। মুসলমান যুগেও এদের মধ্যে অনেকে রাজস্ব আদায়কারী ছিলেন, স্থানীয় জমিদার ছিলেন। রায়, চৌধুরী ইত্যাদি উপাধির মধ্যে তার প্রমাণ রয়েছে। বাংলার ঐতিহাসিক পাল রাজবংশের সঙ্গে উগ্র ক্ষত্রিয়দের কোনো সম্পর্ক আছে কি না তাও অনুসন্ধানের যোগ্য। পাল রাজবংশের উৎপত্তি আজও রহস্যাবৃত হয়ে রয়েছে। পালরা বিদেশ থেকে এসেছিলেন এ কথা আজ অনেক ঐতিহাসিক স্বীকার করেন না। অরাজকতার সময় কোনো বিদেশিকে দেশের লোক উৎসাহী হয়ে রাজপদে নির্বাচন করত না। পাল রাজবংশের উৎপত্তি যদি বাংলাদেশেই হয়ে থাকে তবে কোথায় হয়েছিল এবং সেই পালরা কারা? উগ্র ক্ষত্রিয়দের ঐতিহ্যের কথা মনে হলে এ প্রশ্ন তাঁদের সম্পর্কে মনে জাগে। আজ এ কথাও তো অনেক ঐতিহাসিক বলছেন যে বাংলাদেশের মুর্শিদাবাদ অঞ্চলেই গুপ্ত রাজবংশের বিকাশ হয়েছিল। 1 ফুটনোট 1 ডক্টর ডি.সি. গাঙ্গুলি, ইন্ডিয়ান হিস্টোরিক্যাল কোয়ার্টারলি, 14 নং পৃষ্ঠা 532 থেকে 535, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার ইতিহাস, প্রথম পরিশিষ্ট 1। আবার টেক্সটে ফিরে আসছি। পাল রাজবংশের উৎপত্তি সম্বন্ধে এরকম অনুসন্ধান করলে ভবিষ্যতে হয়তো নতুন তথ্য আবিষ্কৃত হবে। বর্ধমানের প্রশস্ত বদ্বীপাংশে ব্যগ্র ক্ষত্রিয়দের প্রাধান্য উল্লেখযোগ্য। বাংলার ইতিহাসে মাহিষ্য ও ব্যগ্র ক্ষত্রিয়দের মৌলিক অবদান অপরিসীম। বাংলার ধীবর ও বাংলার চাষিদের পূর্বপুরুষরাই বাঙালির সংস্কৃতির মূল উপাদানগুলি সরবরাহ করেছেন যে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। বাংলার লোকসাহিত্য, লোকসংস্কৃতি ও লোকশিল্পের মধ্যে তার অজস্র প্রমাণ রয়েছে। বর্ধমানের কথাই বলি। বর্ধমানের ব্যগ্র ক্ষত্রিয়, বাউরি প্রভৃতিদের মধ্যে মনসা ও চণ্ডীর প্রতিপত্তি খুব বেশি এবং মনসা ও চণ্ডী নিয়ে বাংলার মঙ্গল কাব্য সমৃদ্ধ হয়েছে। ধর্মঠাকুরের ধর্মমঙ্গলও আছে। মনসামঙ্গল সম্বন্ধে উল্লেখযোগ্য হল বিপ্রদাস ও বিজয়গুপ্ত ছাড়া অধিকাংশ মনসামঙ্গলের রচয়িতা রাঢ়ের লোক। বিপ্রদাসকেও রাঢ়ের প্রত্যক্ষ প্রভাব সীমানার বাইরে ধরা যায় না। রাঢ়ের সাধারণ লোকের মধ্যে
ক্ষেমানন্দ প্রভৃতির মনসার গান প্রচলিত। ক্ষেমানন্দের কাব্যে বেহুলার নিরুদ্দেশ যাত্রাপথে যেসব স্থানের উল্লেখ আছে তা সবই প্রায় বর্ধমান জেলার মধ্যে এবং দামোদরের প্রাচীন প্রবাহপথের চিহ্নাবশেষ বাঁকা, বেহুলা, বল্লুকা, গাঙ্গুরের তীরে তীরে অবস্থিত। এখনও এগুলি মনসা পূজার অন্যতম পীঠস্থান বলা চলে, যেমন জুঝাটি, গোবিন্দপুর, বর্ধমান, গাংপুর, দেপুর, নেয়াদা, কেঝুয়া, আমোদপুর, হাসনহাটি, বৈদ্যপুর, পীরতলি প্রভৃতি। নৃবিজ্ঞানীরা জানেন কোনো কাল্ট বা কোনো টেকনিক তার উৎপত্তিস্থল থেকে ক্রমে তরঙ্গায়িত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, যেমন জলে পাথরখণ্ড ফেললে তার ঢেউ চারিদিকে ছড়ায়। উৎসকেন্দ্রের কাছে সবচেয়ে তার প্রাধান্য বেশি হয়। বিশেষজ্ঞের ভাষায়, "It is an axiom of anthropology that a given technique will spread normally in a widening circle, like the ripples caused by a pebble dropped into a pool. It will appear earliest and its influence will be strongest near its point of origin." এই কারণে মনে হয় পশ্চিমবঙ্গে, বিশেষ করে বর্ধমানের এই অঞ্চলের কোথাও আদিম সর্পদেবতা জাগুলি ও বিষহরির পূজা মনসা পূজার রূপ নিয়েছিল। সেন আমলে যদি মনসা নাম হয়ে থাকে তাতেও এই অনুমান সত্য হবার সম্ভাবনা থাকে, কারণ সেনরা পশ্চিমবঙ্গেই প্রথম থেকে ছিলেন। প্রাগার্য যুগ থেকে হিন্দু যুগ পর্যন্ত মনসার ইতিহাস, বর্ধমানেরও তাই। যাযাবর শিকারীর স্তর থেকে পশুপালন ও কৃষি সভ্যতার স্তরের নিদর্শন বর্ধমানে পাওয়া গেছে। ব্রাত্য আর্যরা হয়তো জৈন ও বৌদ্ধ যুগের আগে থেকেই এই অঞ্চলে এসেছিলেন। জৈন ও বৌদ্ধ যুগের সঙ্গে রাঢ়ের সম্পর্ক যে কত ঘনিষ্ঠ ছিল 2000-2500 বছর আগে, আজ আমরা তা কল্পনা করতে পারবো না। পার্শ্বনাথ পাহাড় বর্ধমানের বর্তমান সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। জৈন তীর্থঙ্কর মহাবীর রাঢ় অঞ্চলে ধর্ম প্রচারের জন্য নিজে এসেছিলেন কিনা তার সঠিক প্রমাণ নেই, তবে দক্ষিণ বিহারে তিনি যদি ভ্রমণ করে থাকেন তাহলে প্রাচীন বর্ধমানে আসা তাঁর পক্ষে বিচিত্র নয়। রাঢ়ের রূঢ় অধিবাসীরা তাঁর পশ্চাতে কুকুর লেলিয়ে দিয়েছিলেন। বর্ধমানের বাউরিদের অন্যতম টোটেম কুকুর, এবং বাউরিরা এই অঞ্চলের আদিবাসী। মহাবীর নিজে না এলেও তাঁর জীবিতকালেই যে হাজার হাজার শিষ্য তাঁর ছিল, তাদের মধ্যে কেউ কেউ স্বচ্ছন্দে আসতে পারেন। জৈনদের শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের নামেই এই অঞ্চলের নাম হয়তো বর্ধমান। এছাড়া বর্ধমান নামের উৎপত্তি সহজে ব্যাখ্যা করা যায় না। জাতক ও তাঁর পরিবারবর্গের শ্রীবৃদ্ধি কামনায় মহাবীরের জন্মনাম বর্ধমান রাখা হয়। সেই নামেরই স্মৃতি বহন করছে বর্ধমান জেলা। জৈনদের নিদর্শন বর্ধমান ও তার পরিপার্শ্ব থেকে অনেক পাওয়া গেছে, তীর্থঙ্করদের প্রস্তর মূর্তি। সুতরাং নামের মূল কারণ সত্য হবারই সম্ভাবনা। জৈন ও বৌদ্ধ যুগের পরবর্তীকালের প্রচুর নিদর্শন বর্ধমানে পাওয়া গেছে। গোপচন্দ্রের ও গুপ্তদের যুগ থেকে সেন যুগ পর্যন্ত। সুতরাং হিন্দু যুগের সভ্যতার সমস্ত ধারা যে বর্ধমানের উপর দিয়ে বয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। বৈষ্ণব, শৈব, বৌদ্ধ পাল যুগের ও তান্ত্রিক ধারার বিচিত্র মিলন মিশ্রণ হয়েছে বর্ধমানে। পরবর্তীকালে মুসলমান যুগে বর্ধমানের ঐতিহাসিক ভূমিকার কথা অনেকেই জানেন। বখতিয়ারের পশ্চাদনুগমন করেছিলেন যাঁরা, বর্ধমানের উপর দিয়েই তাঁরা গিয়েছিলেন। মোগল যুগেও বর্ধমান অন্যতম ঐতিহাসিক ক্ষেত্র ছিল। বর্ধমান জেলায় বহু বনেদি মুসলমান বংশের বাস আছে যেমন, তেমনি মুসলমান যুগের সাংস্কৃতিক নিদর্শনেরও অভাব নেই। প্রসিদ্ধ পীর ও ফকির অনেক আছেন বর্ধমানে। তারপর বণিকের ছদ্মবেশে এসে ইংরেজরা যেমন রাজা হয়েছিলেন, তেমনি বর্ধমানের রাজারাও বণিকের বেশে পাঞ্জাব থেকে এসে মোগল যুগে
জমিদার এবং ইংরেজ যুগে মহারাজাধিরাজ পর্যন্ত হন। রাজকীয় বিলাসিতা ও বদান্যতার নিদর্শন তাঁদের বর্ধমানে প্রচুর আছে। ঐতিহাসিক নিয়মে আজ তার অধিকাংশই অবলুপ্তির পথে। আজ বর্ধমানে যে নতুন যুগের অভ্যুদয় হচ্ছে, ভবিষ্যতের ঐতিহাসিক তার ইতিহাস রচনা করবেন। গাঙ্গেয় উপত্যকার প্রস্তর যুগের সভ্যতার সীমানার মধ্যে যে বর্ধমানের অনেকটা অংশ ছিল, দুর্গাপুরের ভূগর্ভস্থ নিদর্শন থেকে তার ইঙ্গিত পাওয়া যায়। ভাস্কর্য ও সাহিত্যের বিক্ষিপ্ত নিদর্শন থেকে জৈন ও বৌদ্ধ যুগের প্রবাহের যে চিহ্ন পাওয়া যায়, তাও উপেক্ষণীয় নয়। গুপ্ত যুগেরও নিদর্শন বর্ধমান থেকে পাওয়া গেছে। তার মধ্যে মশাগ্রামের প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রা উল্লেখযোগ্য। শশাঙ্কের কর্ণসুবর্ণ রাজ্যেরও অন্তর্ভুক্ত ছিল বর্ধমান। পাল ও সেন রাজ্যের তো ছিলই, কিন্তু মুসলমান রাজত্বকালে বাংলার ইতিহাসে বর্ধমান একটা বিশিষ্ট স্থান অধিকার করেছিল এবং এই মুসলমান যুগেই বাংলার সংস্কৃতিতে বর্ধমানের দান খুব বেশি। তার মধ্যে বৈষ্ণব সাহিত্যে বোধহয় সবচেয়ে বেশি। নবদ্বীপ ছাড়া শ্রীখণ্ড, কাটোয়া, কালনা, দেনুর, ঝামটপুর, বাগনাপাড়া প্রভৃতি বৈষ্ণবদের ঐতিহাসিক স্থান অধিকাংশই বর্ধমানে এবং কেশব ভারতী, নরহরি সরকার, বৃন্দাবন দাস, লোচন দাস, কৃষ্ণদাস কবিরাজ, গৌরীদাস, জ্ঞানদাস প্রভৃতি বর্ধমানবাসী। বর্ধমানের নাম প্রথমে সঠিকভাবে জানা যায় মুসলমান যুগে। মোগল সৈন্য যখন দাউদ কররানীকে বাংলাদেশ থেকে উড়িষ্যার দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন টান্ডা ব্র্যাকেটে মালদহ জেলায় গৌড়ের কাছে ব্র্যাকেট ক্লোজড প্রধান ঘাঁটি হলেও বর্ধমান ছিল অগ্রগামী মোগল সৈন্যের সম্মুখ ঘাঁটি। 1574-75 সালের কথা। রাজা তোডরমল নিজে মোগল সৈন্যদের পরিচালনার ভার নিয়েছিলেন তখন। বিজয়ী মোগল সৈন্যের পদধ্বনিতে তখন বর্ধমান শহর থেকে গড় মন্দারণ পর্যন্ত পথ কেঁপে উঠেছিল এবং দাউদ কররানী মন্দারণ ব্র্যাকেটে আরামবাগ হুগলি ব্র্যাকেট ক্লোজড থেকে মেদিনীপুরের ভিতর দিয়ে উড়িষ্যার দিকে পালাচ্ছিলেন। রাজা তোডরমলের এই অভিযানের স্মৃতি ছাড়াও সপ্তদশ শতাব্দীর গোড়া থেকে একাধিক মোগল শাসকের স্মৃতি বিজড়িত বর্ধমান শহর কুতুবউদ্দিন, শের আফগান, আজিমুসান, আলীবর্দী খাঁ সকলকেই বর্ধমান শহরে বাস করতে হয়েছিল একদিন। সম্রাট আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর মানসিংহকে পাঠালেন তৃতীয়বার বাংলার সুবাদার করে। এই সময় বাদশাহ জাহাঙ্গীরের জীবনের রোমান্টিক নায়িকা নূরজাহান ছিলেন বর্ধমান শহরে এবং বর্ধমানের তুর্কি জায়গিরদার শের আফগানের প্রিয়তমা বিবি তখন তিনি, অর্থাৎ পরস্ত্রী। রাজসিংহাসনে বসেও জাহাঙ্গীরের মনে তাই শান্তি ছিল না। সারা ভারতবর্ষের মধ্যে বর্ধমান শহরের কথাই তখন তাঁর সব সময় মনে হতো। কি করে নূরজাহানকে পাওয়া যায়, বর্ধমান শহরের এক জায়গিরদার পত্নীকে কেমন করে আগ্রায় নিয়ে এসে হিন্দুস্থানের সম্রাজ্ঞী করা যায়, এই ছিল জাহাঙ্গীরের একমাত্র চিন্তা। দরদি কুতুবউদ্দিন খাঁর সঙ্গে তিনি মতলব করলেন জোর করেই নূরজাহানকে ছিনিয়ে আনবেন। কুতুবউদ্দিন খাঁকে সেই উদ্দেশ্যে সুবাদার করে পাঠালেন বাংলাদেশে এবং মানসিংহকে বিহারে সরিয়ে দিলেন। নানাভাবে চক্রান্ত করে কুতুবউদ্দিন চেষ্টা করলেন শের আফগানকে হত্যা করতে, ব্যর্থ হলেন। অবশেষে সামনাসামনি লড়াই হলো। বর্তমান বর্ধমান রেল স্টেশনের কাছাকাছি কোনো স্থানে এই লড়াই হয়েছিল। লড়াইয়ে শের ও কুতুব উভয়ই নিহত হন। দুজনকেই পাশাপাশি কবর দেওয়া হয়। বর্ধমান শহরের একদিকে সেই প্রস্তর মণ্ডিত কবর দুটি রয়েছে, শের আফগানের ও কুতুবউদ্দিনের। কবরের সামনে দাঁড়িয়ে মনে হয় হতভাগ্য শের আফগান,
আর মনে হয় যাঁর রূপে পৃথিবী আলোকিত হয়ে উঠত এবং যিনি বিলাসপ্রিয় জাহাঙ্গীরের রাজ্য পরিচালনার ভার নিজের হাতে নিয়েছিলেন, সেই ভারত সম্রাজ্ঞী নূরজাহান একদিন বর্ধমান শহরের ক্ষুদ্র আকাশেই তারকার মতন বিরাজ করতেন, সামান্য জায়গিরদার পত্নী রূপে। সম্রাট শাহজাহান কুমার জীবনে বিদ্রোহী হয়ে বর্ধমান শহর দখল করেছিলেন। শোভা সিং ও রহিম খাঁও বিদ্রোহ করে বর্ধমান শহরে নিহত হন। সম্রাট ঔরঙ্গজেব তাঁর পুত্র আজিমুস-শানকে বাংলার সুবাদার নিযুক্ত করেন এবং ১৬৯৭ সালে আজিমুস-শান বর্ধমান শহরে আসেন। বর্ধমান শহরেই প্রায় ৩ বছর তিনি থাকেন। মোগল আমল তখন অস্তাচলে, রাজ্যের মধ্যে শৃঙ্খলা নেই। কলকাতা, চন্দননগর ও চুঁচুড়ায় এই সময় ইউরোপীয় বণিকদের দুর্গ গড়ার অনুমতি দেওয়া হয় আত্মরক্ষার জন্য। ১৬৯৮ সালের জুলাই মাসে আজিমুস-শান সুতানুটি, কলকাতা ও গোবিন্দপুর নামে ৩টি গ্রামের জমিদারি সত্ত্ব ১৬,০০০ টাকা নজর নিয়ে স্থানীয় জমিদারের কাছ থেকে তাদের কিনে নেবার অনুমতি দেন। কলকাতা শহর তথা ব্রিটিশ সাম্রাজ্যের গোড়াপত্তন হয় বর্ধমান শহর থেকে। কটক থেকে ফেরার পথে আলীবর্দী খাঁ আরামবাগের মুবারক মঞ্জিলে শুনলেন যে নাগপুর থেকে একটি মারাঠা বাহিনী পঞ্চকোট পার হয়ে এসে বর্ধমান জেলায় লুণ্ঠনাভিযান চালিয়েছে। ১৭৪২ সালের ১৫ই এপ্রিল নবাব আলীবর্দী খাঁ বর্ধমান শহরে উপস্থিত হন মারাঠা অভিযান প্রতিরোধ করার জন্য। পরদিন সকালে তিনি শোনেন যে মারাঠা অশ্বারোহী সৈন্য বর্ধমান শহর ঘেরাও করে ফেলেছে। প্রায় ১ সপ্তাহ আলীবর্দী খাঁ তাঁর সৈন্য সামন্ত নিয়ে বর্ধমানে থাকতে বাধ্য হন বন্দি অবস্থায়। তারপর লড়াই করতে করতে কাটোয়া হয়ে মুর্শিদাবাদ যাবার চেষ্টা করেন। এই সময় বর্ধমান শহরের আশেপাশে বর্ধমান থেকে কাটোয়ার পথে চারিদিকের গ্রামাঞ্চলে বর্গীরা যে অত্যাচার করে তা অবর্ণনীয়। বাংলাদেশের দুরন্ত ছেলেরা আজও যে বর্গীর ভয়ে ঘুমিয়ে পড়ে তার ঐতিহাসিক কারণ আছে। পশ্চিম বাংলায় নবাবী শাসন বেশ কিছুদিনের জন্য প্রায় শেষ হয়ে যায় বলা চলে। এই সময় হুগলি, বর্ধমান, বীরভূম প্রভৃতি অঞ্চল থেকে স্থানীয় বহু বনেদি পরিবার ভাগীরথীর পূর্ব দিকে পালিয়ে এসে বসবাস করতে আরম্ভ করেন। একটা সামাজিক বিপর্যয় হয়ে যায় পশ্চিম বাংলায়। অগ্রগামী ইতিহাসের এই রকম অনেক পদচিহ্ন আছে বর্ধমান শহরে ও বর্ধমান জেলায়, মুসলমান যুগ থেকে ব্রিটিশ যুগ পর্যন্ত। বর্ধমান শহরে মুসলমান সুবাদার ও নবাবরা বসবাস করতেন না। একমাত্র আজিমুস-শান ছিলেন প্রায় ৩ বছর, কিন্তু তাহলেও তাঁরা মধ্যে মধ্যে পশ্চিম বাংলার প্রাণকেন্দ্র বর্ধমানে যে আসতে বাধ্য হতেন এবং কিছুদিন করে থাকতেন, তাতে কোনো সন্দেহ নেই। কোথায় থাকতেন তাঁরা, তার কোনো চিহ্ন নেই বর্ধমান শহরে বা তার আশেপাশে। কোথায় ছিল তাঁদের সেই প্রাসাদ ও বাসভবন? বর্ধমানবাসী নিশ্চয়ই জানতে চাইবেন, আফগান জায়গিরদার বীর শের আফগান কোথায় বাস করতেন? কোথায় সেই জীর্ণ গৃহের পরিত্যক্ত কক্ষ যেখানে একদিন নূরজাহান ছিলেন? কেউ বলতে পারেন না। বর্ধমান শহর ও তার আশেপাশে জীর্ণ অট্টালিকা অনেক আছে, কিন্তু তার কোনো ইতিহাস জানা নেই। বাকি যা প্রাসাদ, দিঘি ও প্রমোদ উদ্যান ইত্যাদি আছে বর্ধমানে, তা সবই প্রায় বর্ধমানের মহারাজাদের কীর্তিস্তম্ভ। নবাবী আমলের কোনো উল্লেখযোগ্য বাহ্য নিদর্শন নেই, ইট পাথরের নিদর্শন। একটি মসজিদ আছে বর্ধমান শহরে, নবাব আজিমুস-শানের আদেশে তৈরি, নবাবী আমলের অন্যতম নিদর্শন। এছাড়া বাকি সব বোধহয় আশেপাশে কোথাও জঙ্গলে বা মাটির তলায় চাপা পড়ে আছে, অথবা বারংবার বিদ্রোহীদের দুর্ধর্ষ অভিযানে ব্র্যাকেটে শোভা সিং, রহিম খাঁ প্রভৃতি ব্র্যাকেট ক্লোজড এবং বর্গীদের অত্যাচারে সেই সব কীর্তিস্তম্ভ হয়তো ধ্বংস হয়ে গেছে। তারই ইট পাথর দিয়ে হয়তো অন্যান্য অট্টালিকা তৈরি হয়েছে। এমনও হতে পারে যে বাংলার নবাবরা ভাগীরথীর পশ্চিম তীরে
প্রাসাদবহুল কোনো দ্বিতীয় রাজধানী গড়ে তোলা যুক্তিসম্মত বিবেচনা করেননি, নিরাপদ নয় মনে করে। আজিমুসানের মসজিদ, শের আফগান ও কুতুবুদ্দিনের কবর ছাড়া বর্ধমান শহরে পীর বহরমের স্থানটিও উল্লেখযোগ্য। আকবর বাদশাহের রাজত্বকালে পীর বহরম এদেশে আসেন এবং আবুল ফজল ও ফৈজির চক্রান্তে নাকি রাজধানী ছেড়ে বাংলাদেশে বর্ধমানে চলে আসতে বাধ্য হন। বর্ধমান শহরে পৌঁছবার কয়েকদিনের মধ্যেই তাঁর মৃত্যু হয়। শহরের প্রান্তে জয়পাল নামে একজন বিখ্যাত হিন্দু সাধুর সঙ্গে পরিচয় হয় পীর বহরমের। তাঁরা পরস্পরের গুণমুগ্ধ হয়ে ওঠেন। মুসলমান পীর ও হিন্দু সাধুর আধ্যাত্মিক মৈত্রীবন্ধন দৃঢ় হয়। সাধক জয়পাল অভিভূত হয়ে পীর বহরমের শিষ্যত্ব গ্রহণ করেন। বর্ধমান শহরের প্রান্তে দুই হিন্দু মুসলমান সাধুর একাত্মতার স্মৃতিচিহ্ন আজও রয়েছে, দেখা যায়। পীর বহরম ও জয়পালের নাম হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে থাকেন। বাংলার বিখ্যাত শাক্ত সাধক কমলাকান্তের উপাস্য দেবী ও উপাসনার স্থান আছে বর্ধমান শহরে। রামপ্রসাদ ও কমলাকান্ত বাংলার শক্তি সাধনার দুই জনপ্রিয় সাধক ও চারণ কবি, একজন হালি শহরের আর একজন বর্ধমানের। বর্ধমান সংলগ্ন কাঞ্চননগর গোবিন্দ দাসের স্মৃতি বিজড়িত বলে অনেকে মনে করেন। বর্তমানে আমরা বাংলাদেশের যে কয়েকটি বিদ্যাসুন্দর কাব্যের সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত, তার মধ্যে গোবিন্দ দাসের কাব্যটি প্রাচীনতম মনে হয়। বিদ্যাসুন্দর কাব্য তাঁর কালিকামঙ্গলের অন্যতম অন্তর্গত একটি উপাখ্যান। গোবিন্দ দাসের বিদ্যার জন্মভূমি রত্নপুর, কৃষ্ণরামের বিদ্যার জন্মভূমি বীরসিংহের রাজধানী বীরসিংহপুর বলে উল্লেখ করা হয়েছে। সংস্কৃত বিদ্যাসুন্দরের স্থান উজ্জয়িনী। ভারতচন্দ্র, রামপ্রসাদ, বলরাম, রাধাকান্ত বর্ধমান বলে উল্লেখ করেছেন। সুতরাং বর্ধমান কেন্দ্র করে বিদ্যাসুন্দরের কাহিনীও পল্লবিত হয়ে উঠেছে এবং স্থানীয় লোক বিদ্যা ও সুন্দরের স্মৃতি বিজড়িত স্থানগুলিও আমাকে দেখিয়েছেন। দেখতে দেখতে মনে হয়েছে সংস্কৃতের উজ্জয়িনী কিভাবে ও কেন বাংলার বর্ধমানে পরিণত হলো। ভারতচন্দ্রের কাব্যে বলা হয়েছে, বর্ধমানের রাজা বীরসিংহের কন্যা বিদ্যা স্বয়ং পণ করেছেন। তাকে যিনি বিদ্যায় পরাস্ত করতে পারবেন তিনি তাঁর পতি হবেন। বিদ্যার বিবাহের জন্য রাজা চিন্তিত হয়ে পড়লেন। শেষে লোকমুখে কাঞ্চি দেশের রাজা গুণসিন্ধু রায়ের পুত্র সুন্দরের সংবাদ পেয়ে তিনি ভাট পাঠালেন পত্র দিয়ে। ভাটের পত্র পেয়ে সুন্দরের ইচ্ছা হলো বর্ধমান আসার। সুন্দর ঠিক করলেন, একা যাব বর্ধমান করিয়া যতন, যতন নহিলে কোথা মিলয়ে রতন। সুন্দর কালী সাধনা করলেন। দেবী বললেন, চল বাছা বর্ধমান, বিদ্যা লাভ হবে। কে সুন্দর? কোথাকার সুন্দর? কে বিদ্যা? কোথাকার বিদ্যা? তার কোনো ঐতিহাসিক ভিত্তি থাকুক বা না থাকুক, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের গড় বর্ণন ও পুর বর্ণন থেকে প্রায় 200 বছর আগেকার বর্ধমান শহরের মূল্যবান ঐতিহাসিক পরিচয় পাওয়া যায়। মধ্যযুগের নগরের সমস্ত বৈশিষ্ট্য যে বর্ধমানের ছিল তা ভারতচন্দ্রের গড় ও পুর বর্ণনা থেকে পরিষ্কার বোঝা যায়। গড় খাঁই প্রধান বর্ধমানের 6টি গড় বর্ণনা করেছেন ভারতচন্দ্র। প্রথম গড়েতে কোলা পোষের নিবাস, ইংরেজ ওলন্দাজ ফিরিঙ্গি ফরাস। দ্বিতীয় গড়েতে দেখে যত মুসলমান, সৈয়দ মল্লিক শেখ মোগল পাঠান। তৃতীয় গড়েতে দেখে ক্ষত্রিয় সকল, অস্ত্রশাস্ত্রে বিশারদ সমরে অটল। চতুর্থ গড়েতে দেখে যত রাজপুত, পঞ্চম গড়েতে দেখে যতেক রাহুত। ষষ্ঠ গড়ে দেখে যত বোঁদেলার থান, সেই গড়ে নানা জাতি বৈশে মহাজন ইত্যাদি। বর্ধমান শহরের চমৎকার চিত্র এই বর্ণনার মধ্যে ফুটে উঠেছে। পুরো বর্ণনার সামাজিক চিত্রটি আরও সুন্দর। যেমন, ব্রাহ্মণ মশুলে দেখে বেদ অধ্যয়ন, ব্যাকরণ অলঙ্কার স্মৃতি দর্শন। ঘরে ঘরে দেবালয় শঙ্খঘণ্টা রব, শিব পূজা চণ্ডীপাঠ যজ্ঞ মহোৎসব। বৈদ্য দেখে নারী ধরি কহে ব্যাধি ভেদ।
কায়স্থ বিবিধ জাতি দেখে রোজগারি, আগরি প্রভৃতি আর নাগরী যতেক, কোল কলু বেদ বেদে মালবাজি কর, অদ্ভুত জটাভস্যধারী সারি সারি। সমাজ জীবনের নিখুঁত ছবি। ব্রাহ্মণ পণ্ডিত, শিব চণ্ডী ও ভবানীর পূজারী, বৈদ্য কায়স্থ, উগ্র ক্ষত্রিয় প্রভৃতি নাগরিক, অবধূত কোল, বেদ বেদে মাল বাজিকর ইত্যাদি বিভিন্ন জাতি সম্প্রদায়ের বাস ছিল বর্ধমান শহরে। মধ্যযুগীয় নগরের মতন এক একটি অঞ্চলের মধ্যে তাদের প্রাধান্য গণ্ডিবদ্ধ ছিল। আধুনিক জীবনযাত্রার টানে নবাবী আমলের সেই সব নাগরিক বৈশিষ্ট্য বর্ধমান শহরে আর দেখা যায় না। মধ্যযুগের আরেকটি উল্লেখযোগ্য সামাজিক স্মৃতিচিহ্ন বর্ধমান শহরের উপান্তে রয়েছে, সতীদাহের বিস্ময়কর স্মৃতিচিহ্ন। অনেকেই জানেন না সতীর মাঠ নামে পরিচিত স্থানটি। একেবারে পাড়ার লোক ছাড়া বাইরের লোক অনেকেই সতীর মাঠের কথা ভুলে গেছেন। বিরাট একটি বাগান এবং প্রধানত আম গাছের বাগানই যে সতীদাহের স্থান ছিল তা পরিষ্কার বোঝা যায়। আম গাছের তলা সতীদাহের ও সহমরণের শ্রেষ্ঠ স্থান। অনেক সতী মন্দির আছে এখানে, এখন গভীর জঙ্গলে পরিপূর্ণ। অনেক মন্দির ভগ্নস্তূপে পরিণত হয়েছে, দেখলে মনে হয় সতী মন্দিরগুলি 200-300 বছরের পুরানো। মোগল যুগে সপ্তদশ শতাব্দীতেও যে সতীদাহের ও সহমরণের কী রকম প্রাধান্য ছিল এদেশে তা বার্নিয়ের ও অন্যান্য পর্যটকদের প্রত্যক্ষ ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা যায়। মনে হয় তখন থেকেই বর্ধমান শহরের উপকণ্ঠের এই স্থানটি সতীদাহের কেন্দ্ররূপে পরিচিতি লাভ করে এবং ক্রমে সতীর মাঠ নাম হয় তার। এক সময়ে এই স্থানটি ধর্মান্ধ মানুষের কাছে পবিত্র স্থান ছিল নিশ্চয়। আজ সেই কুসংস্কারের বেদনাময় কীর্তিস্তম্ভগুলি ধুলোয় মিশে যাচ্ছে। ইতিহাসের অগ্রগতির পথে অতীতের সেই মর্মান্তিক স্মৃতি বিজড়িত সতীর মাঠ আজ বর্ধমানবাসীর চেতনা থেকে পর্যন্ত লুপ্ত হয়ে গেছে, হওয়াই স্বাভাবিক।